বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন রসায়ন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জৈব রসায়ন। পূর্বে প্রথমে একটা ক্লাসে আমরা জৈব রসায়ন কাকে বলে কি তা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তারই একটা সার্কেল হিসেবে অর্থাৎ শাখা হিসেবে দেওয়া হয়েছে জৈব রসায়ন। জৈব রসায়নকে মোট দুই ভাগে ভাগ করা যায়। জৈব রসায়নকে মোট দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কি মুক্ত শিকল যৌগ আর একটা যুক্ত শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ আর একটা কি যৌগ? যুক্ত শিকল যৌগ। আচ্ছা, মুক্ত শিকল যৌগ যেগুলো, সেই যৌগগুলো সাধারণত নর্মাল হয়, যেমন CH3 এইরকম যৌগগুলো, এইগুলো বলে কি মিথেন, ইথেন, প্রোপেন। এটা হচ্ছে মুক্ত শিকল যৌগ। আর যেটাকে বলা হয় যুক্ত শিকল যৌগ, সেইটা হইতেছে গিয়ে একটু ভিন্ন আকৃতির। সেটা যেমন দেখা যায় নিচে নেমে যাবে, যেমন দেখা যাচ্ছে CH3 বন্ড CH3, এটা CH3, এটাকে বলে যুক্ত শিকল যৌগ। এটাকে বলে মুক্ত শিকল যৌগ, এটাকে বলে যুক্ত শিকল যৌগ। মুক্ত শিকল যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যেত: সরল শিকল যৌগ, শাখা শিকল যৌগ। সরল শিকল যৌগ, শাখা শিকল যৌগ। সরল শিকল যৌগগুলো এরকম হয়ে আসবে, যেমন CH3 বন্ড CH3, তাহলে এটাকে বলা হয় ইথেন, এন ইথেন। এটার নাম হচ্ছে কি এন ইথেন। এটা হচ্ছে সরল শিকল যৌগ। শাখাযুক্ত শিকল যৌগ যেটি হইব, অথবা তাহলে এটাকে বলাইব, অর্থাৎ একটুও ভিন্ন। শাখাযুক্ত শিকল যখন হইব তখন এটা হইব যেমন এটা, যেমন CH3 বন্ড CH3, নিচে দিলাম CH3, তখন এই যৌগটার নাম আইসোবিউটেন। কি? আইসোবিউটেন। শাখাযুক্ত শিকল যখন হবে তখন এই যৌগটার নাম হবে কি? আইসোবিউটেন। এটা হচ্ছে শাখাযুক্ত যৌগ। এটি হচ্ছে কি মুক্ত শিকল পার্টিকেল। এরপরে আমাদেরকে জৈব রসায়নের যে যুক্ত শিকল যৌগ, যে সকল যৌগগুলো আছে, এটি হচ্ছে কি যুক্ত শিকল যৌগ। তো যুক্ত শিকল যৌগগুলো তোমরা পাইছি। যুক্ত শিকল যৌগকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? অ্যালিসাইট্রিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। অ্যালিসাইটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, আর কি হেটারোসাইক্লিক যৌগ। অ্যালিসাইটিক যৌগ হইতেছে কি, যেমন একটা যৌগ একটা যৌগ এভাবে এইভাবে, এটা অ্যালিসাইটিক যৌগ। যেমন CH2, তাহলে দুইটা এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাইক্লো আকারে, এই জন্য এটা সাইক্লোপ্রোপেন। কী নাম হয়? সাইক্লোপ্রোপেন। এটার নাম কি হবে? সাইক্লোপ্রোপেন। এরপরে এসে এরকম হচ্ছে, এটা হচ্ছে অ্যালিসাইটিক যৌগ। যেমন আরেকটা হয়তো ঘুরে যেতে পারে, সাইক্লোবিউটেন দিতে পারি। এটার এইভাবে নাও দিয়ে এইভাবে দিতে পারি, যেমন এইভাবে দিতে পারি। CH2, এটাও কি সাইক্লোবিউটেন। আচ্ছা, এর পরবর্তী আসতে পারে এটাতে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগগুলো থাকবে অবশ্যই চক্র আকারে থাকবে। কি থাকবে? চক্রাকার। যেমন বেনজিন চক্র, অর্থাৎ এইভাবে দিয়া, তখন এটাকে CH2, এটাকে বলা হয় বেনজিন চক্র। কি চক্র এটা? বেনজিন চক্র। এটাকে বলা কি? বেনজিন চক্র। এটার ভিতর পুরো যদি থাকে নাইট্রোজেন, টোলুইন, বিভিন্ন জিনিস থাকতে পারে। আর একটা হচ্ছে কি হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগর মধ্যে অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যুক্ত থাকবে, অর্থাৎ একটা মোলের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যুক্ত থাকবে হেটারোসাইক্লিক যৌগের মধ্যে। তাহলে হেটারোসাইক্লিক যৌগ যদি এখানে হয়, তাহলে এখানে ভিতরে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন যুক্ত থাকে। যেমন এখানে যদি আমি অংশ নেওয়ার পর এভাবে দিয়া এখানে অক্সিজেন দিয়ে দিলাম CH2, তাহলে এখানে যে অক্সিজেন থাকার কারণে এটা ইথিন অক্সাইড। এটার নাম হলো কি? ইথিন অক্সাইড। এটাকে বলে হেটারোসাইক্লিক যৌগ। যদি এখানে সালফার থাকতো তাহলে ইথিন অক্সাইড, ইথিন সালফাইড উচ্চারণ হতো। যদি ফসফরাস থাকতো ইথিন ফসফাইড উচ্চারণ হতো। এটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। আচ্ছা, হেটারোসাইক্লিক যৌগকে আবারও দুই ভাগে ভাগ করা। হেটারো অ্যালিসাইটিক যৌগ,
হেটারো অ্যালেক্সাইটিক যৌগ, যেমন হেটারো অ্যালেক্সাইটিক যৌগ যদি এখানে যদি আসে তখন একই জিনিস আসো, তাহলে CH2 এটাকে বলা হয় হেটারো অ্যালেক্সাইটিক যৌগ, অর্থাৎ ইথিন অক্সাইড এটারও হেটারো অ্যালেক্সাইটিক যৌগ। আর হেটারো অ্যারোমেটিক যৌগ যদি হয়ে আসে তখন এটা চক্রাকারে আসবে, অর্থাৎ এইভাবে দিয়ে এইভাবে যাবে, চক্রাকারে যাবে, তখন এটার নাম হবে অর্থাৎ অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ। এই হলো গিয়ে অর্থাৎ জৈব যৌগের স্ট্রাকচার, এই হলো জৈব যৌগের মূল কাঠামোগত স্ট্রাকচার, এই হলো কি জৈব যৌগের মূল কাঠামোগত স্ট্রাকচার। এই থেকে আমরা জৈব যৌগের বিভিন্ন অপশনগুলো অর্থাৎ গোত্রগুলো চিনে নিব, এর থেকে আমরা বিভিন্ন গোত্রগুলো চিনে নেব, চিনে নেব, যাতে আমরা সহজেই অনুমান করতে পারি এবং করতে পারি। এরপর আমাদের কি এগুলো আসে সমগোত্রীয় শ্রেণী। আর সমগোত্রীয় শ্রেণীটা কি? সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে দুই বা ততোধিক পরমাণু বা একাধিক পরমাণু যদি ধর্মের সাদৃশ্যতা বজায় রেখে একটা নির্দিষ্ট গোত্রকে মেনে চলে, একটা নির্দিষ্ট সমগোত্রীয় শ্রেণীকে মেনে চলে, তাহলে ওই গোত্রকে বলে সমগোত্রীয় শ্রেণী। যেমন এই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে অসংখ্যগুলো আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। যেমন এখানে আছে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটিক অ্যাসিড, তাহলে এই যে এই সকল যৌগগুলো হইতেছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালডিহাইড, ফ্যাটিক অ্যাসিড, এগুলোকে বলা হয় সমগোত্রীয় শ্রেণীর, অর্থাৎ এক একটা। যেমন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত, এটা সাধারণ সংকেতটাকে বলা হয় CnH2n+2, এটা সমগোত্রীয় শ্রেণী। এটিতে সাধারণ সংকেতটা হবে CnH2n, এটা সাধারণ সংকেতটা হবে CnH2n-2, এটার সাধারণ সংকেতটা হবে CnH2n+1, পাশে একটা OS যুক্ত হবে, এটার সাধারণ সংকেতটা হবে CnH2n+1 CHO, আর এটার সাধারণ সংকেতটা হবে CnH2n+1 COOS। তাহলে এগুলোকে বলে সমগোত্রীয় শ্রেণীর সদস্য, এগুলোকে বলে সাধারণ সংকেত। কি সংকেত? সাধারণ সংকেত, অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। তাহলে এই সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা কি? অ্যালকেন। প্রথম সদস্যটা কি? অ্যালকেন। সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা কি? অ্যালকেন। তাহলে অ্যালকেনকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত প্রণালী অ্যালকেন কীভাবে করে? অ্যালকেনের প্রথম সদস্যকে বলা হয় কি? মিথেন। অ্যালকেনের এনের মান যদি 1 বসানো হয়, এনের মান যদি n = যদি 1 হয়, তাহলে প্রথম সদস্য হইতেছে সি, এখানে C1 এর মান H4, তার মানে মিথেন। প্রথম সদস্যটা কি? মিথেন। প্রথম সদস্যটা কি? মিথেন। সমগোত্র শ্রেণীর প্রথম সদস্যটা কি হয়? মিথেন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা এখন অ্যালকেনের প্রস্তুত প্রণালী, অ্যালকেনের কার্যগুলি নিয়ে আলোচনা করব। অ্যালকেনের প্রস্তুত প্রণালী, অ্যালকেনের কার্যগুলি নিয়ে আলোচনা করব, যাতে খুব সহজভাবেই করা যায়। অ্যালকেনের প্রস্তুত প্রণালী। আচ্ছা, অ্যালকেন একটি দাহ্য পদার্থ, তা কীভাবে তা প্রস্তুত করা হয় তা নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যালকেনকে সাধারণত অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এই এনের মান যেখানে n
বিলংস টু এন, এন এর মান 1 2 3 4 এভাবে বসালে অ্যালকেনের প্রথম সদস্য পাওয়া যাবে মিথেন, পরবর্তী ইথেন, পরবর্তী প্রোপেন, পরবর্তী বিউটেন, এভাবে ধাপে ধাপে মানগুলো পাওয়া যাবে প্রত্যেকটি অ্যালকেন। আর জৈব সাধারণত দুই প্রকার, একটা সম্পৃক্ত যৌগ, একটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ আর একটা কি সম্পৃক্ত। অসম্পৃক্ত যৌগ হচ্ছে কি যদি কোনো হাইড্রোজেনের মধ্যে একাধিক কার্বন বিশিষ্ট যৌগ পাওয়া যায়, অর্থাৎ কার্বনে দ্বিবন্ধন পাওয়া যায়, সেটাতে অসম্পৃক্ত যৌগ। সেটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। সেটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। যেমন আমরা অ্যালকেনের সাধারণ আমরা যদি বলি, অ্যালকেনের প্রস্তুত প্রণালী। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, 1 নম্বর। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। যেমন আমরা যদি সাধারণ নিয়মে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 এটাকে বলা হয়, অথবা CH3, এই যৌগটার নাম হচ্ছে প্রোপিন। কি নাম? প্রোপিন। প্রোপিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করাই, কি করাই? হাইড্রোজেন, যেটা নাকি প্রভাবক নিকেল চূর্ণ। নিকেল চূর্ণ প্রভাবক, নিকেল চূর্ণ প্রভাবক উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে এই হাইড্রোজেন এই নিকেল চূর্ণকে দ্বিবন্ধন ভেঙে যায় সেখানে অ্যালকেন তৈরি করে। সেখানে কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করে, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড CH3 অ্যালকেন তৈরি করে। অর্থাৎ নিকেল চূর্ণ প্রভাবের উপস্থিতিতে হাইড্রোজেন বিক্রিয়া করে সেখানে অ্যালকেন তৈরি করে। অর্থাৎ 1 নম্বর একটা কন্ডিশন হইতেছে অসম্পৃক্ত হাইড্রোজেন থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়, অর্থাৎ CH3 মিথেন 1 2 3, তাহলে 3টা কার্বন থাকলে সেটাকে বলা হয় প্রোপিন। সেটাকে বলে কি? প্রোপিন। প্রোপিনের সাথে হাইড্রোজেন, অর্থাৎ নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনকে হাইড্রোজেন উপস্থিতিতে চালনা করলে সেখান থেকে অ্যালকেন তৈরি করা যায়। কি তৈরি করা যায়? প্রোপেন। অ্যালকেন তৈরি করা যায়। কি তৈরি করা যাবে? অ্যালকেন তৈরি করা যাবে। এইটা হিসাবে আবারও যদি আরেকটা নেই আমরা, সেখানে অ্যালকেন তৈরি করা যাবে। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি করা যাবে। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলেও কী তৈরি করা যাবে? অ্যালকেন তৈরি করা যাবে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা যায়। অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকেন তৈরি করা যায়। 2 নম্বর আছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা যাবে। যেমন CH3 CH2I, এটাকে বলা হয় ইথাইল আয়োডাইড। কি? ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইডের সাথে যদি হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করায় সেখানে বদ্ধ পাত্রে, কি পাত্রে? বদ্ধ পাত্রে প্রভাবক হিসেবে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি, অর্থাৎ ইথাইল আয়োডাইডের সাথে যদি হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করলে এই আয়োডিনটা এই হাইড্রোজেনের সাথে সরে যায়, সেখান থেকে অ্যালকেন তৈরি হইব। অ্যালকেন তৈরি হবে আর হাইড্রোজেন শুধু আয়োডিনটা মুক্ত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি বলে রাখে? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত। এই যে এখানে এটা অ্যালকেন, এটা কি? অ্যালকেন, এটা অ্যালকেন। তো সেখানে অ্যালকেন তৈরি করা যায়। সেখানে কি তৈরি করা যাবে? অ্যালকেন তৈরি করা যাবে। অর্থাৎ 2টা অপশন, অর্থাৎ 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে কি? অ্যালকেন প্রস্তুত। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করা যাবে। অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকেন প্রস্তুত করা যাবে। উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। আবার বলতেছি, উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যাবে। উচ্চ বিক্রিয়া রয়েছে যে শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম যোগ করলে উচ্চ বিক্রিয়া তৈরি হয়। যেমন অ্যালকাইল হ্যালাইড আছে CH3 বন্ড CH2 ব্রোমাইড, অর্থাৎ এটাকে বলা হয় ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম ধাতুকে রিফ্লেকশন করলে তাহলে এখান থেকে এই ব্রোমাইড
সোডিয়াম ধাতুকে রিফ্লেকশন করলে এখান থেকে এই যে ব্রোমাইডটা এখানে চলে যায়, অর্থাৎ এটা সোডিয়াম ধাতু উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইল হাইড্রাইড অর্থাৎ ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম ধাতুকে রিফ্লেকশন করলে, যেমন এটা যে ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম ধাতু রিফ্লেকশন করলে এখানে তার পাশে অর্থাৎ একটা ব্রোমাইড আয়োডাইড যুক্ত করলে সেখান থেকে অর্থাৎ সোডিয়াম আয়োডাইড, এই যে একটু জিনিস দিকে আমরা তাকাই, সোডিয়াম ব্রোমাইড এই ব্রোমাইড এই দুটো আলাদা হয়ে যাবে, সোডিয়াম ব্রোমাইড আলাদা হয়ে যাবে আর এর সাথে এটা যুক্ত হবে, অর্থাৎ যুক্ত হবে CH3 বন CH2 বন CH3 প্লাস সোডিয়াল ব্রোমাইড। এটাকে বলে উচ্চ বিক্রিয়া সাহায্যে শুষ্ক ইথারীয় দ্রবণে অর্থাৎ শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হাইড্রাইডের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি হয়, অর্থাৎ এখানে দুই অণু নিতে হবে। এখানে ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম ধাতু আবার ইথাইল ব্রোমাইড, দুই অণু ইথাইল ব্রোমাইড নিচ্ছি, নেওয়ার পরে এখানে দুই দিলে হয়ে যায়, না নিলে এই সোডিয়াম ধাতুর সাথে সোডিয়ামের সাথে অর্থাৎ সোডিয়ামের সাথে ব্রোমাইড বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড, আর এখানে 1 2 3 4 4টা অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, যেটাকে অ্যালকেন তৈরি হয়। অর্থাৎ উচ্চ বিক্রিয়া শেষে 3 প্রকারে অ্যালকেন প্রস্তুত করা যায়। এরপরে কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যায়, যেমন দেখা যাচ্ছে কি সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করা যাবে, যেমন CH3 CH2 COO Na। সোডিয়াম প্রোপানয়েড অর্থাৎ সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড রিফ্লেকশন করি, সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিফ্লেকশন করি অর্থাৎ বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে দেখা যাবে যে অর্থাৎ এখান থেকে যে হাইড্রোজেনটা বিক্রিয়া করে অ্যালকেন প্রস্তুত করবে, এখান থেকে হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন প্রস্তুত করবে, অর্থাৎ তৈরি হবে CH3 বন্ড CH3 প্লাস সোডিয়াম কার্বনেট। এটা কার্বক্সিলেট অ্যাসিডের সাহায্যে অ্যালকেন প্রস্তুত প্রণালী। অ্যালকেন আমরা 4টা প্রক্রিয়ার সাহায্যে প্রস্তুত করে দেখালাম। অ্যালকেন আমরা কয়টা প্রক্রিয়ার সাহায্যে দেখালাম? 4টা প্রক্রিয়ার সাহায্যে প্রস্তুত করে দেখালাম। অ্যালকেনের প্রস্তুত প্রণালী 4টা প্রক্রিয়ার সাহায্যে। ফার্স্ট হচ্ছে কি অ্যালকেন প্রস্তুত করলাম, 2 নম্বর অ্যালকেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, 2 নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, 3 নম্বর হচ্ছে উচ্চ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করলাম, 4 নম্বর হচ্ছে কি অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করলাম। তাহলে এই প্রত্যেকটা ধাপে থেকে কি অ্যালকেন প্রস্তুত করা যায় ইচ্ছে করলে, আর প্রত্যেকটাই শীট করে মুখস্থ করে রাখতে হবে, যাতে খুব সহজেই শর্টকাট নোট দিয়ে রাখতে হবে, যাতে খুব সহজেই পারা এবং করা যায়। এবার ভিউয়ার্স মনে থাকবে। আচ্ছা।